তোমরা জানো যে তোমার জিকে বাংলাতে বিষয়াবলী টপিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে 1947 থেকে 71 এই পিরিয়ডটা। সো বাংলাদেশের ইতিহাস এই পার্টে যদি টোটাল 8টা প্রশ্ন আসে তাহলে এখান থেকে আসবে 5টা, পিছন থেকে 3টা। সো যদি 6টা প্রশ্ন আসে, সো এখান থেকে 4টা প্রশ্ন, পিছন থেকে 2টা প্রশ্ন। অবশ্য একটু এদিক সেদিক হইতে পারে, কিন্তু গুরুত্বের দিক দিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে 47 থেকে 71 এই পিরিয়ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো আমরা ভাষা আন্দোলন শেষ করলাম, এখন আমরা হচ্ছে আস্তে আস্তে স্বাধীনতা যুদ্ধের দিকে আমরা আগা যাব। তাহলে 48 সালে পাকিস্তান হওয়ার পরে ঢাকায় মুসলিম লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন মাওলানা আকরাম খান এবং খাজা নাজিমুদ্দিন। সো কি হইল, এখন সরোয়ার্দী আর আবুল হাসেম নেতৃত্বাধীন যে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের অনুসারী যারা ছিল তারা ছিল যথেষ্ট প্রোগ্রেসিভ বা উদারপন্থী। তো ওনারা কিন্তু এই যে মাওলানা আকরাম খান আর খাজা নাজিমুদ্দিনের নেতৃত্বাধীন যে মুসলিম লীগ সেখানে নিজেদের অবহেলিত মনে করতো। নাজিমুদ্দিন একটু ইয়ে করতো আর কি, তোমার মুই কি হুনুরের ভাব দেখাইতো, একটু একটু মাতাব্বরি করতে চাইতো আর কি। তো যাই হোক, এখন সরার দিতে ভালো লাগতেছে না বিষয়টা, ওনারা ভাবতেছিলেন যে ওনারা নিজেরা যথেষ্ট বঞ্চিত হইতেছে। তো ওনারা মোগলটুলিতে 150 নম্বর বাড়িতে একটা কর্মী শিবির স্থাপন করেন, একটা কাউন্সিল করে আর কি। ওখানে চিন্তা করেন যে মুসলিম লীগের সাথে থাকা যাবে না, আমরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করব। তো কলকাতা থেকে শেখ মুজিবুর রহমান তাদের সাথে এসে যুক্ত হন। শেখ মুজিবুর রহমান তখন ছাত্রনেতা কিন্তু। তো ওইদিকে আমরা একটু দেখি টাঙ্গাইলে কি অবস্থা দেখি। টাঙ্গাইলে প্রিন্সিপাল ইব্রাহিম খান উনি পদত্যাগ করার কারণে শূন্য হওয়া একটা উপনির্বাচনে 2 দফায় মুসলিম লীগ প্রার্থীকে হারাই দিচ্ছে কে, মাওলানা ভাসানী এবং শামসুল হক। কিন্তু তাদের দুজনের নির্বাচনী ফলাফল অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তাহলে এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে সোহরাওয়ার্দী আবুল হাশেম ওনারা নিজেকে বঞ্চিত মনে করতেছে, এদিকে শেখ মুজিবুর রহমান কলকাতা থেকে এসে যোগ দিচ্ছে, এইদিকে ভাসানী আর শামসুল হক ওনারা নিজেদেরকে বঞ্চিত মনে করতেছে। ওনারা জিতছে এবং ওনাদেরকে কয় নির্বাচন এটা অবৈধ হয়েছে, আমাদের এখানের মধ্যে জিতে দেওয়া হয় নাই। তাহলে ওনারা সব সংক্ষুব্ধ মানুষগুলো এক হয়ে গেল, এক ওনারা চিন্তা করলো ওনারা একটা নতুন দল গঠন করবে। তাহলে ভাসানী এবং শামসুল হক ওনারা এসেও এই মুসলিম কর্মীদের সঙ্গে মিলে নতুন একটা রাজনৈতিক দল গঠন করার কথা ভাবতে শুরু করেন। তো ওনারা একটা সভা ডাকেন, সেই সভা ডাকার প্রস্তুতি কমিটির সভাপতি ছিলেন মাওলানা ভাসানী, আর সাধারণ সম্পাদক ছিলেন ইয়ার মোহাম্মদ খান। ওকে, তো যাই হোক, সেই সভা করার জন্য কোনো অডিটোরিয়াম তো পাওয়া যাচ্ছে না, কই করবে সভা। তখন কে এম দাস লেনের কাজী হুমায়ুন রশিদ তার মালিকানাধীন রোজ গার্ডেনে সভা করার আহ্বান জানান। এ হচ্ছে সে রোজ গার্ডেন যেখানে সভা করার জন্য আহ্বান জানানো হয়। সো সেখানে 23 জুন বিকালে 250-300 লোকের উপস্থিতিতে নতুন একটা রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়। সো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রস্তাব অনুযায়ী সেই দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। লাল কালি দেয়া যে লাইনগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো তাহলে পূর্ব বাংলায় করা হইলো পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, আর পূর্ব পাকিস্তানের জন্য করা হইলো নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, মানে পুরো পাকিস্তানের জন্য। তো নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সো এখন নতুন দল গঠন হয়ে গেল, এখন ভাসানীকে দায়িত্ব দেওয়া হলো একটা কমিটি গঠন করার জন্য। তিনি একটা নতুন কমিটি বানান, সেই নতুন কমিটির সভাপতি হচ্ছে মাওলানা ভাসানী, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে আতাউর রহমান খান। ভাইস প্রেসিডেন্ট অনেকে থাকে তাই না, আলী আমজাদ খান, আহমদ আলী খান, ওনারা যেহেতু খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার না, এই জন্য আমি ওনাদের নাম এখানে কালে রাখছি। তাহলে সভাপতি হচ্ছে মাওলানা ভাসানী, আর সহসভাপতি হচ্ছে আতাউর রহমান খান। আমাদের এলাকায় বলা হয় যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। যাই হোক, বিষয়টা আসলে সবসময় সঠিক না। আর সেক্রেটারি হচ্ছে শামসুল হক, সে হচ্ছে সেক্রেটারি। আর ট্রেজারার মানে কোষাধ্যক্ষ সে হচ্ছে ইয়ার মোহাম্মদ খান। আর শেখ মুজিবুর রহমান তখন কারাগারে আটক থাকলেও ওনাকে জয়েন্ট সেক্রেটারি করা হয়। তাইলে পরে যদি আজ করা হয় যে আওয়ামী মুসলিম লীগ প্রথম যে কমিটিটা হয় সেখানে শেখ মুজিবুর রহমানের পদবি কি ছিল, ওনার পদবি হচ্ছে জয়েন্ট সেক্রেটারি বা যুগ্ম সাধারণ সম্পাদক। কোষাধ্যক্ষ ছিল ইয়ার মোহাম্মদ খান, তারপরে সেখানে সেক্রেটারি হচ্ছে শামসুল হক, আর সেখানের মধ্যে তোমার সভাপতি হচ্ছে ভাসানী এবং সহসভাপতি হচ্ছে আতাউর রহমান খান। বকুল বলছে এত নাম গুলিয়ে যাচ্ছে, বকুল বারবার পড়লে মনে থাকবে।
গোলাবে না। সো আমরা এখন আসি একটু যুক্তফ্রন্ট নির্বাচন ইলেকশন করি একটু, চলো 54 সালে ইলেকশন আমরা করি। সো কি হইলো, এখন দেখা যাচ্ছে যে পূর্ব পাকিস্তান আসলে সুবিধা করা যাচ্ছে না, হ্যাঁ মুসলিম লীগ এখন মাতবাড়ি করতেছে, খবরদারি করতেছে, তাহলে ওদের বিরুদ্ধে একটা জোট সরকার গঠন করতে হবে। সো সেই জোট হলো যুক্তফ্রন্ট। 4 ডিসেম্বর 1953 সালে এটা গঠন করা হয়। তো সেই জোটে কারা কারা ছিল, দল ছিল 4টা। আওয়ামী মুসলিম লীগ, সেখানে সভাপতি ছিল মাওলানা ভাসানী। কৃষক শ্রমিক প্রজা পার্টি, সভাপতি ছিল তোমার শেরেবাংলা। নেজামে ইসলামী, সেখানে সভাপতি ছিল মাওলানা আতার আলী। বামপন্থী গণতান্ত্রিক দল ছিল হাজি দানেশ। তাহলে এই 4টা দল মিলে হয়ে গেল যুক্তফ্রন্ট। সো যুক্তফ্রন্টের ইলেকশন এবং ঐতিহাসিক 21 দফায় যাওয়ার আগে আমরা একটা প্রশ্ন আস করি, সেটা হচ্ছে বাংলা একাডেমি কার উদ্যোগে প্রতিষ্ঠা হয়, বলো। বাংলা একাডেমি কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, উদ্যোগটা নেন কে? রাইট, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উদ্যোগে। সো যারা ঘুমাইতেছো তারা মূলত নিজের পায়ে কুঠার মারতেছো এখন, তাই না? আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, প্রতি লাইন গুরুত্বপূর্ণ, এবং তুমি যে বিসিএস ক্যাডার হতে চাও, সো তোমাকে কিন্তু ইতিহাসের উপরে ভালো একটা দখল থাকতে হবে। তো যুক্তফ্রন্টের ইলেকশন এবং ঐতিহাসিক 21 দফা, যুক্তফ্রন্ট ওরা 21 দফা ঘোষণা করছে। তো এই 21 দফা যিনি বানাইছে তার নাম হচ্ছে আবুল মনসুর আহমদ। ওনার একটা বই আছে, বিখ্যাত বই, আমার দেখা রাজনীতির 50 বছর, তাই না? ওকে, সো 21 দফা কর্মসূচির প্রথম যে দাবি ছিল সেটা হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। যেহেতু লেটেস্ট একটা আন্দোলন শেষ হইলো, সো এখানে ওরা কিন্তু বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিটা প্রথম দফায় রাখলো। এখানে ভাষা সংক্রান্ত দফা ছিল মোট 5টা। তো যাই হোক, এখন ইলেকশন হইলো 54 সালের 11 মার্চ ইলেকশন। তাইলে এটা হচ্ছে তোমার দেশ ভাগ হওয়ার পরে প্রথম ইলেকশন। আগে কিন্তু ইলেকশন আমরা কোনো ইলেকশন দেখি নাই, তাই না? তাই 37 সালে একটা ইলেকশন হইতে আমরা দেখছি, 46 সালে একটা ইলেকশন হইতে আমরা দেখছি, 54 সালে আমরা একটা ইলেকশন হইতে আমরা দেখতেছি এখন দেশ ভাগ হওয়ার পরে। আচ্ছা, ইলেকশনগুলো কি দিনে হইতো? মানে তখন ইলেকশনগুলো দিনে হইতো, এখনকার মতো রাতে এরকম হইতো না, ওগুলো সব দিনের ইলেকশন। অনেকে আবার মানে গোলমাল লাগাই ফেলবে যে কখন হইতে পারে ইলেকশনটা, তখন এগুলো দিনে হইতো সবগুলা। তো সর্বমোট আসন ছিল তোমার 309টা। এখানে মুসলিম আসন ছিল 237টা, যেখানে যুক্তফ্রন্ট লাভ করে 223টা। আর অমুসলিম আসন ছিল 72টা, যেখানে যুক্তফ্রন্ট লাভ করে 13টা। তার মানে টোটাল 223 আর 13 মিলে 236টা আসন যুক্তফ্রন্ট এখানে লাভ করে। সো এই 236টার মধ্যে এটা তো ওরা মানে জোট করা করছে। ধরো এখন তোমার হচ্ছে বিভিন্ন দল জোট করে না, ধরো অবশ্যই এখন তো মার্কাটা সব একই মার্কায় জোট করে, তখন এরকম মার্কা ডিফারেন্ট ছিল। সো এখানের মধ্যে শুধু আওয়ামী মুসলিম লীগ নৌকা প্রতীক 143টা আসন কিন্তু জিতেছিল। মুসলিম আসন মানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তোমার টোটাল যে 309টা আসন, যে সকল এলাকায় তোমার অমুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের জন্য তোমার হচ্ছে যে 72টা আসন দেওয়া হয়েছে, আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ 237টা আসন দেওয়া হয়েছে। ওকে, মানে ভোটারদের সংখ্যাগরিষ্ঠতা দেখে আর কি। ওকে, সো মানে তখনকার টোটাল পপুলেশনের ভিত্তিতে। আচ্ছা, এখন যেরকম বাংলাদেশে তোমার হচ্ছে মুসলিম ধর্মাবলী মনে হয় 88%-এর মতো, আর সনাতন হচ্ছে মনে হয় 10% মতো, তখন কিন্তু আরও অনেক বেশি ছিল। তখনই তোমার হিন্দু ধর্মাবলম্বী অলমোস্ট সম্ভবত তোমার 20%-এর কাছাকাছি ছিল মনে হয়, বেশি ছিল, অনেক বেশি ছিল এখনকার তুলনায়। কারণ 71 সালে কিন্তু তোমার অনেক হিন্দু ধর্মাবলম্বী কিন্তু ভারতে চলে যায়, 71-এর এর আগে অনেক বেশি ছিল আরও। তার মানে আনুপাতিক হারে কিন্তু তোমার আসনগুলো বরাদ্দ করা হইতো। সো আওয়ামী মুসলিম লীগ ওরা 143টা আসন পাইল। তো আমরা একটু দেখি এই যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু ওনার রোল কি ছিল। এই দেখো বঙ্গবন্ধু এখানের মধ্যে, দেখছো এই যে বঙ্গবন্ধু এখানের মধ্যে, হ্যাঁ। তারপরে এখানে একটু দেখো, এখানেও খুব অন্যান্য নেতৃবৃন্দ আছে, হাসিমুদ্দিন, হামিদুল হক চৌধুরী। যাই হোক, এখানের মধ্যে আমাদের বঙ্গবন্ধু কোন পোস্টে ছিল একটু দেখি। তখন বঙ্গবন্ধু ইলেকশন করছিল 136 নম্বর আসন ফরিদপুর 14 থেকে। ফরিদপুর 14 আসন, যেটা গোপালগঞ্জ তখন সেপারেট ডিস্ট্রিক্ট ছিল না, তখন ডিস্ট্রিক্ট ছিল ফরিদপুর। 14 থেকে মানে গোপালগঞ্জে আসন, সেখান থেকে বঙ্গবন্ধু জিতেন 136 নম্বর আসন
এবং বঙ্গবন্ধু মুসলিম লীগের প্রার্থীকে 10,000 ভোটে পরাজিত করে এখানে। তো যাই হোক, যুক্তফ্রন্ট তাহলে জিতে গেল, জিতে যাওয়ার পর এখন মন্ত্রিসভা গঠন করলো। তাহলে এই মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী যিনি হন তিনি হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক। তাহলে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র এবং সংস্থাপন মন্ত্রী তিনটাই উনি। আর শেখ মুজিবুর রহমান যে পোস্টটা পান সেটা হচ্ছে কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী। তো এই যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কিন্তু বেশি দিন ক্ষমতায় থাকতে পারে নাই, কারণ শেরে বাংলাকে ফজলুল হক কিন্তু তোমার ক্ষমতায় এসে উনি ঘোষণা দিয়েছিল ওনার প্রথম কাজ বাংলাকে মুক্ত করা, স্বাধীন করা। এই দাবিটাকে পাকিস্তান রাষ্ট্রদ্রোহের অপরাধ হিসেবে নেয় এবং ওরা কিন্তু এটা মানে নাই এবং এর মন্ত্রিসভাটা ওরা ভেঙে দেয়। মাত্র 56 দিন ক্ষমতা ছিল মানে শেরে বাংলা ফজলুল হকের গভর্নমেন্ট। সো যুক্তফ্রন্ট ইলেকশনটাও ছিল 11 এবং 12 মার্চ, 56 দিন ক্ষমতায় তারা। সো কে ভাঙে? সো গভর্নর গোলাম মোহাম্মদ, পাকিস্তানের গভর্নর গোলাম মোহাম্মদ, সে যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয় এবং এখানে তখন পাকিস্তানের কেন্দ্রের শাসন জারি হয়। তারা বলে যে এখন যুক্তফ্রন্ট দেশবিরোধী, ওরা হচ্ছে যে বিচ্ছিন্নতাবাদী, তাহলে ওদেরকে ক্ষমতা থাকতে দেওয়া যাবে না। তো যুক্তফ্রন্টের যে প্রধান তিন নেতা সে হচ্ছে মাওলানা ভাসানী, একে ফজল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আমাকে একটু কমেন্টে বলো যে যুক্তফ্রন্টের মধ্যে দল ছিল কয়টা? যুক্তফ্রন্টের মধ্যে মোট কয়টা দল ছিল? টোটাল দল ছিল 4টা, রাইট। তো দেখো, মাওলানা ভাসানী দল ছিল আওয়ামী মুসলিম লীগ। তো মাওলানা ভাসানী দলকে অসাম্প্রদায়িক করতে মুসলিম শব্দটা বাদ দেওয়ার উপরে জোর দিচ্ছিলেন, কিন্তু সোহরাওয়ার্দী চাচ্ছিলেন যে মুসলিম শব্দটা যদি বাদ দেওয়া হয় তাহলে পশ্চিম পাকিস্তানের জনপ্রিয়তা কমে যাবে। এটা ভয় ছিল সোহরাওয়ার্দীর, যদিও সোহরাওয়ার্দী খুবই প্রোগ্রেসিভ মানুষ ছিলেন। সো দেখা যায় 54 সালের নির্বাচনে বিজয়ের পর 55তে আওয়ামী মুসলিম লীগের যে কাউন্সিল হয় সেখানে দলের নাম থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়, ফলে অমুসলিমরাও এই দলে যোগ দেওয়ার সুযোগ পান। তার মানে 55 আগে কিন্তু আওয়ামী মুসলিম লীগে অমুসলিমরা যোগ দেওয়ার সুযোগ ছিল না। 55 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়। তো বাংলাদেশে স্বাধীনতা ঘোষণার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নামটা ব্যবহার হতে শুরু হয়। ওকে, তো দেখো 56 সালে 23 মার্চ কি ঘটনা ঘটছিল বলো তো একটু? 56 সালে 23 মার্চ কি ঘটনা ঘটছিল? তাহলে 47-এর 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। তার মানে সংবিধান রচনা করতে 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 ওদের 9 বছর লেগে গেছে। বেশি বুঝলে যা হয় আর কি, সবাই বেশি বুঝে। 56 সালে 23 মার্চ পাকিস্তানের সংবিধান কার্যকর হয়। তার মানে আসলে তোমার এই পাকিস্তান ফরমেশনটা শুরু থেকেই ছিল ত্রুটিপূর্ণ, শুরু থেকেই ছিল গ্যাঞ্জাম। তো পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র রচিত হয় 56 সালে 23 মার্চ। তো প্রথম শাসনতন্ত্রের ফলে পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান এবং আওয়ামী লীগের নেতৃত্বে নতুন একটা সরকার হয়, সেটা হচ্ছে রিপাবলিকান কোয়ালিশন সরকার। যুক্তফ্রন্ট ভেঙে গেছে 56 সালের, এখন যেহেতু নতুন সংবিধান আসছে, সো নতুন সংবিধান আসার আলোকে এখন একটা কোয়ালিশন সরকার। 56 সালের 12 সেপ্টেম্বর তারিখটা খুব একটা গুরুত্বপূর্ণ না, যাই হোক, এই কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। রিপাবলিকান কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হন। তো যাই হোক, সোহরাওয়ার্দীর মন্ত্রিসভায় বঙ্গবন্ধু ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী। উত্তর দিতে হবে ফজলুল হকের মন্ত্রিসভায় বঙ্গবন্ধুর পোস্ট ছিল কি? যদি এখনো বঙ্গবন্ধু উপাধি এখনো পায় নাই, উনি বঙ্গবন্ধু উপাধি আরো সামনে পাবে, বলো। শেরে বাংলার মন্ত্রিসভায় বঙ্গবন্ধুর কোন মন্ত্রিত্ব ছিল? কৃষি, সমবায় এবং পল্লী উন্নয়ন, এক্স্যাক্টলি। তাই সোহরাওয়ার্দীর মন্ত্রিসভায় বঙ্গবন্ধু ছিলেন কি? শিল্প ও বাণিজ্য মন্ত্রী। এটা হচ্ছে কোন সরকারের? রিপাবলিকান কোয়ালিশন সরকার। এটা কখন? এটা 56 সালের সরকার। যুক্তফ্রন্ট হচ্ছে 54 সালের সরকার। হ্যাঁ, ওকে। তো দেখো, তো এই সরকার আসলে বেশি দিন থাকতে পারে নাই। এই সরকারের সাথেও তোমার কেন্দ্রের সাথে ঝামেলা দেখা যায় এবং এই সরকারকে ব্লেম দেওয়া হয়, তারা কিন্তু বিচ্ছিন্নতাবাদী। তো 57 সালের অক্টোবরে কিন্তু সোহরাওয়ার্দী সরকারের পতন হয়।
সালে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম 57 সালে কিন্তু ভাসানী উনি পররাষ্ট্রনীতি সংক্রান্ত কিছু ব্যাপারে বঙ্গবন্ধু এবং সোহরাওয়ার্দীর সাথে দ্বিমতের কারণে উনি দল ছেড়ে নতুন একটা দল গঠন করে, তার নাম হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। সো 7 ফেব্রুয়ারি 57-তে মাওলানা ভাসানী উনি একটা সম্মেলনে ডাক দেয় টাঙ্গাইলের সন্তোষে, নাম হচ্ছে কাকমারি সম্মেলন। এই সম্মেলন উনি বলেন, যদি পূর্ব পাকিস্তানের শোষণ অব্যাহত থাকে তাহলে পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হব। এটা মাওলানা ভাসানী কাকমারি সম্মেলনে ঘোষণা করেন। তো দেখি তাইলে আমাদের তোমার অক্টোবরে সোহরাওয়ার্দী সরকার পতন হয়ে গেছে, ভেঙে দিয়ে সরকার, কি ঘটনাটা ঘটছে দেখি তাইলে। কোনটা এনি বুঝো নাই? আসসালামু আলাইকুম জানাতে বাধ্য মানে মানে ওদেরকে লাল সালাম জানাই দিব। লাল সালাম বলি না আমরা, আমরা কারো বলি না, ধরে লাই তোমাকে লাল সালাম মানে তোমার লাগে আমি আর কি হবে না, বিদায় জানাই দিব। এক্স্যাক্টলি, হ্যাঁ, লাল সালাম মানে বিদায় জানাই দিব তোমাকে। সো আমার পরের বছর পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়। কে জারি করে? ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করে। সো সামরিক শাসন জারি করলে কি হয়? সংবিধান, আগের সংবিধান এসে বাতিল করে দেয়। দেখছো মানে কোন লেভেলের বোকা হতে পারে। 47 সাল থেকে 56 সাল পর্যন্ত 9 বছর কষ্ট করে একটা সংবিধান বানানো হয়েছে। এইবারটা খাইসটা সে 2 বছর পর আইসা কইতে সংবিধান বাতিল। কই এগুলো এইসব নিয়ম কানুন চলবে না, আমি যা বলবো তা অনুযায়ী চলবে। বেকুবের বেকুব আর কি। 58 সালে সে সংবিধানটা বাতিল করে দেয় মানে ইস্কান্দার মির্জা। তো এই ইস্কান্দার মির্জা তার দোস্ত আছে একজন, তার দোস্ত হচ্ছে আইয়ুব খান। তো তার দোস্তকে প্রধান সামরিক আইন প্রশাসক বানায়। হ্যাঁ, কে? এই ইস্কান্দার মির্জা তার বন্ধু আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক বানায়। আর আইয়ুব খান কি করছে দেখো, 58 সালে 7 অক্টোবর সে সংবিধান বাতিল করে এবং তার দোস্তরে প্রধান সামরিক আইন প্রশাসক বানাইছে। তার দোস্ত কি করছে, কি করছে দেখছো? সো সবসময় কিন্তু সবকিছুকে দোস্তকে বিশ্বাস করতে নাই কিন্তু, হ্যাঁ। সো বি কেয়ারফুল অলওয়েজ। অনেক সময় দোস্ত কিন্তু তোমার এরকম ঘটনা খারাপ করে দিতে পারে। যাই হোক, সো 20 দিনের মাথায় এই দোস্ত আইয়ুব খান ইসকান মির্জাকে, দোস্ত তুমি তাহলে যাও, তুমি তাহলে যাও, হ্যাঁ অনেক তুমি করছো, তুমি হচ্ছে সঙ্গে বাতিল বাতিল করছো, যাও তুমি এবার। শুনে কিন্তু ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে দিয়েছে 27 অক্টোবর 58 সালে। সবসময় দোস্তকে এভাবে বিশ্বাস করতে নাই, হ্যাঁ। ওকে, সো আমরা দেখি তারপর দিন আইয়ুব খান কি হইলো। দেখো আইয়ুব খান, এই দেখো আইয়ুব খান, এই যে মশালা লোকটা, এই দেখো আইয়ুব খান, সে হচ্ছে যে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলো। সে আমি প্রেসিডেন্ট, এখন কখনই ইলেকশন লাগবে না, আমি প্রেসিডেন্ট, আমি পাওয়ারফুল, আমি প্রেসিডেন্ট। সে আর্মি প্রধান ছিল আর কি, সে আমি প্রেসিডেন্ট। সো এই আইয়ুব খান সে দেখলো তার একমাত্র পথের কাটা হচ্ছে সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী হচ্ছে প্রবল জনপ্রিয় নেতা। সোহরাওয়ার্দীকে যদি সামহাও যদি সরানো যায় কোনোভাবে, তাহলে কিন্তু ওর ক্ষমতা কিন্তু পাকাপোক্ত হয়ে যায়। সোহরাওয়ার্দীকে পাকিস্তানের রাজনীতি নিষিদ্ধ করা হয় 59 সালে। এবং 63 সালের 5 ডিসেম্বর লেবাননের রাজধানী বৈরুতে সোহরাওয়ার্দী মারা যান। বলা হয় তাকে সোহরাওয়ার্দী যদি অকাল মৃত্যু না হইতো, সো বাংলাদেশের গল্পটা ডিফারেন্ট হতে পারতো, হয়তো আমাদের 30 লাখ মানুষ হয়তো মারা যাওয়া লাগতো না, হ্যাঁ। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ, এটা কি জিনিস দেখো, আইয়ুব খান সে কি জিনিস করতেছে দেখো। তাহলে সে নিজেকে প্রেসিডেন্ট দাবি করলো, হ্যাঁ, সোহরাওয়ার্দীকে ঘোষণা করে দিল, তোমার বাতিল করে দিল। তো সে একটা অদ্ভুত জিনিস আনছে, সে চিন্তা করলো যে এখন তো নিজের ক্ষমতা পাকাপোক্ত, তাহলে কি করা, ইলেকশন করা লাগবে, তাই না? ইলেকশন যদি করতে হয়, এত জনগণকে তো টাকা দিয়ে পোষাবে না, কি হলো, এত জনগণ টাকা দিয়ে পোষাবে, আর টাকা দিলে কি সবাই ভোট দিবে? এত জনগণ টাকা দিয়ে পোষাবে না। এটা বুদ্ধি আসে, মানে সে খুবই তোমার চীনা বুদ্ধি ছিল ওর মাথায়। ও চিন্তা করলো যে মেম্বার নির্বাচন করবে শুধুমাত্র, ইউনিয়ন কাউন্সিল, এখানে কি হবে, মেম্বার হবে, যে আমরা গ্রামের মেম্বার বলে না, একটা বিষয় খেয়াল করছো না, মেম্বারগুলো একটু তোমার একটু কুটনা টাইপের হয়। আচ্ছা আমি সরি, তোমাদের মধ্যে যদি কি মেম্বার টেম্বার থাকো, বা তোমাদের বাবা মা যদি মেম্বার হয় আর কি, মানে তোমাকে বলি না, অন্য কাউকে আর কি, যারা তোমার বাবা মা দেখবে একটু চালাক টালাক হবে, প্রচুর চালাক মেম্বাররা। তো এইটার ইতিহাস তোমার কিন্তু সেই দেখছো তোমার ইয়ে থেকে, আইয়ুব খানের আমল থেকে। তো সে চিন্তা করলো শুধু মেম্বার পদে জনগণ ভোট দিবে। হুম, এরকম সে পাকিস্তান থেকে 40,000 40,000 80,000 মেম্বার বানাবে সে, টোটাল
80,000 মেম্বার বানাবে। এখন সে চিন্তা করলে তো বুদ্ধি ভালো, এই মেম্বাররা থানা কাউন্সিলে বানাবে, থানা কাউন্সিল থেকে জেলা কাউন্সিল এবং বিভাগীয় কাউন্সিল এভাবে হবে আর কি পর্যায়ক্রমে। তার মানে এই জায়গায় 80,000কে যদি কোনোভাবে ম্যানেজ করা যায়, এই 80,000কে যদি কোনোভাবে ম্যানেজ করা যায়, এখন দেখো তোমার ধরো পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের মানুষজন ছিল তোমার অলমোস্ট ধরো তোমার 5 থেকে 6 কোটি। তো 5 থেকে 6 কোটি মানুষকে কন্ট্রোল করা সহজ না 80,000কে কন্ট্রোল করা সোজা? এই 80,000কে কন্ট্রোল করা সোজা, তাই না? 80,000কে ধরো মোটামুটি খামখুম একটা পাঠা দিলে তো হয়ে গেল, হ্যাঁ সুন্দর মতে ধরো ভালো ভালো। তো এখন এখন তো ভাই খামে দেয়, তখন নিশ্চয় খাম ছিল না, হ্যাঁ তখন জায়গার মতো দিয়ে দিলে হয়ে যেত। তখন এদেরকে সুন্দর মতে দিলে তো এদেরকে কিনে ফেলা তো খুব ইজি, 80,000 এদেরকে কিনে ফেলার একটা মন্ত্র নাকি। তো সে এই বুদ্ধি বের করতো, সে কি করলো, সাধারণ জনগণরা বুঝবে না, এরা এরা বুঝবে না, এরা ভোট কারা দিতে হবে। তো জনগণ বানাইতো শুধুমাত্র প্রত্যক্ষ ভোটে, শুধু ইউনিয়ন কাউন্সিল হতো, মানে ইউপি মেম্বার হইতো। এই ইউপি মেম্বাররা থানা কাউন্সিল বানাইতো, থানা কাউন্সিল বা জেলা কাউন্সিল, জেলা কাউন্সিল থেকে বিভাগীয় কাউন্সিল, মানে এক জায়গায় ম্যানিপুলেট করতে পারলে হইতো, মানে খুবই সে মানে তার বুদ্ধিকে ভালো আর কি। এটাকে সে নাম দিল মৌলিক গণতন্ত্র। হুম, তো মৌলিক গণতন্ত্র ওদের সে জারি করলো। তো এই এরকম মৌলিক গণতন্ত্র ছিল 80,000, মানে যেগুলো মেম্বার হবে ওগুলো ওগুলো 80,000 ছিল নাম্বার তাদের। সেই থেকে বাংলার মেম্বাররা চিকন বুদ্ধি আলা, বুঝতে পারছো? তো 1960 সালে এই আইয়ুব খান সে হচ্ছে যে একটা হানা ভোট অ্যারেঞ্জ করে, যে হানা ভোটে ডেফিনেটলি নিজেই অ্যারেঞ্জ করে যাতে সে নিজে জিতবে। সে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয় এই মৌলিক গণতন্ত্রের ভোটে। হুম, ওগুলা তো সে নিজে নিজে সিস্টেম করে ওদেরকে তোমার বানানো হয়েছে, সুতরাং হানা ভোটে সে এখন প্রেসিডেন্ট হয়ে গেল 5 বছরের জন্য। সে নিজের ক্ষমতা এখন কি পাকাপোক্ত করে ফেললো। প্রথম 58 সালে সে কি বলতেছে, আমি প্রেসিডেন্ট, তোমরা নামালে নামো না, আমি প্রেসিডেন্ট, নামালে গুলি করে দিব। আর্মি থেকে আসছে সে, মানসিক কিছু বলতেছে না। এবার কিন্তু ইলেকশন করে প্রেসিডেন্ট, তুমি না মানে যাবে কই, এই ইলেকশন করছো, আমি তো ইলেকশন করছি। হ্যাঁ, ইলেকশন দেখছো কত সিস্টেম করে ইলেকশনটা, মানে এটাকে কি বলে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলে সে প্রেসিডেন্ট হয়ে গেল। তো দেখো এই আইয়ুব খান সে 58 সালে একটা শরীফ শিক্ষা কমিশন গঠন করলো, যেখানে পূর্ব পাকিস্তান থেকে নেওয়া হলো 4 জন সদস্য, ডক্টর মমতাজউদ্দিন আহমদ, আব্দুল হক, আতহার হোসেন এবং ডক্টর এ রশিদ। এখানে তুমি শুধু ওনার নাম মনে রাখতে পারো, ডক্টর মমতাজউদ্দিন আহমদ, উনি যেহেতু বিখ্যাত পাবলিক, ওনার নাম মনে রাখতে পারো। শরীফ শিক্ষা কমিশন। তো এই শরীফ শিক্ষা কমিশন ওরা 62 সালে একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্টটা হচ্ছে শিক্ষার মাধ্যম হবে ইংরেজি, জনগণের ভাষা হবে উর্দু, বর্ণমালা হবে আরবি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা ওরা বলে, সেটা অবশ্যই বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথাবার্তা। আমাদের সবাই চাকরি পেতে চাই, কিন্তু বই কিনতে বললে কয় হচ্ছে যে পিডিএফ দেন, হ্যাঁ বই কিনতে চাই না। আর হচ্ছে যে আমরা তো কোথাও যদি কোনো কোর্স করতে হয়, কোর্স তো করবোই না। সো আমরা ইনভেস্ট করতে চাই না কোনো কিছুতে, বা চাকরি কিন্তু ভালো পাইতে চাই, এটা মনে করতে চাই না আমরা যে আমি যদি কোথাও একটা কোর্স করি, আমি যদি 1 বছর আগে চাকরিটা পাওয়া যাই, তাতে আমি অনেক টাকা সেভ করে ফেললাম, আমি 1 মাসের বেতন তো না আমার। সো এটা আমরা ইনভেস্টমেন্ট জিনিসটা খুব একটা ভালো বুঝি না। তো এই আমাদের শরীফ শিক্ষা কমিশন ওরা যেটা বলছে যে বিনা পয়সা কোনো শিক্ষা মিক্ষা হবে না, ওই শিক্ষা দিলে পয়সা দিতে হবে, বিনা পয়সা কোনো শিক্ষা নেই, অবৈতনিক কোনো শিক্ষা মিক্ষা হবে না। আর অবৈতনিক শিক্ষার ধারণাকে অবাস্তব কল্পনা বলে উল্লেখ করেন, কয় শিক্ষা অর্জন করতে হলে পয়সা দিয়ে শিক্ষা অর্জন করতে হবে। যাই হোক, এটা তোমার আমাদের পূর্ব বাংলায় এটা ব্যাপক রকম আন্দোলনের জন্ম দেয়। সো এটার বিরুদ্ধে মানুষ প্রচণ্ড সোচ্চার হয়। 62 সালে 17 সেপ্টেম্বর হরতাল কল করা হয় এই রিপোর্টের অ্যাগেনিস্টে। সেই হরতালে আবারও পুলিশ গুলি চালায় এবং সেই গুলিতে বাবুল, মোস্তফা ও ওয়াজিউল্লাহ নামে 3 জন নিহত হন। সম্ভবত আরও বেশি নিহত হয়েছে, বাট আমরা 3 জনের নাম জানি, বাবুল, মুস্তফা এবং ওয়াজিউল্লাহ। পরীক্ষা আসতে পারে তোমার নিচের কে 62 শিক্ষা আন্দোলনের শহীদ আসতে পারে পরীক্ষায়। সো এর পরের বছর 63 সালে 17 সেপ্টেম্বরকে শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হয় ওনাদের স্মৃতি মনে রাখার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব। তো যাই হোক, সোহরাওয়ার্দীর পরামর্শে এই রিপোর্টটা স্থগিত করা হয়। সোহরাওয়ার্দী বলে যে ব্যাপক ঝামেলা হচ্ছে, সো এই রিপোর্টটা স্থগিত করে দেন। দেখো আইয়ুব খান কইল আগে সংবিধান এগুলো তো তোমার হচ্ছে যে আমার গুরু আমার দোস্ত ইস্কান্দার মির্জা কি করছিল, বাতিল করে দিছে, তাই না? তখন আইয়ুব খানের তোমার বন্ধু ইস্কান্দার মির্জা তো সংবিধান বাতিল করে দিছে, আমার বন্ধু বাতিল করে গেছে, আমি তো একটা বানাই তাইলে। এখন আইয়ুব খান সে নতুন একটা সংবিধান বানাইলো, সংবিধানের নাম হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, এবং পূর্ব বাংলার নাম ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান রাখা হইল, এবং বঙ্গবন্ধু
যেহেতু পূর্ব বাংলা নামটা চেঞ্জ করা হয়েছে, এই জন্য বঙ্গবন্ধু সহ 13 জন এখানে স্বাক্ষর করেন নাই। সো এই নতুন যে সংবিধানটা হলো 62 সালে, সেই সংবিধানে পাকিস্তানের রাজধানী করাচি থেকে ইসলামাবাদে মাইগ্রেশন করা হয়। সো এই শিক্ষা কমিশনের রিপোর্ট তদন্ত করার জন্য আরেকটা শিক্ষা কমিশন হয়, সেটা নাম হলো হামিদুর রহমান শিক্ষা কমিশন 1964। তো যাই হোক, আমরা এখন চলে আসবো 65 সালের ইলেকশন। তাইব খানের বিরুদ্ধে সব জায়গায় মিটিং মিছিল শুরু হয়ে গেছে। তোমার হচ্ছে যে তোমার আওয়ামী লীগ, জামাত ইসলামী, নেজাম ইসলামী, আরও যত দল আছে সবাই এখন একজোট হয়ে গেছে, এখন যে কোনো মূল্যে। তারপরে পাকিস্তান পিপলস পার্টি টাটি যা আছে সবাই একজোট হয়ে গেছে, আইয়ুব খানটা হটাইতে হবে। সে তো তোমার হচ্ছে যে সেনা শাসক, ওরে যে কোনো মূল্যে হটানো লাগবে। তখন সবাই মিলে ওরা একটা দল গঠন করলো খাজা নাজিমুদ্দিনের বাসায়। হুম, দলটার নাম দিল কম্বাইন্ড অপোজিশন পার্টি। সবাই মিলে যে কোনো মূল্যে আইয়ুব খান ঘটাইতে হবে। তো এই জোট থেকে প্রার্থী বানাইলো মোহাম্মদ আলী জিন্নার ভাগ্নি, সম্ভবত ফাতেমা জিন্না ভাগ্নি, তাই না মোহাম্মদ আলী জিন্নার। সো ফাতেমা জিন্না হলো জোটের প্রার্থী, বোন। বোন, আচ্ছা আচ্ছা, বোন, সরি, ভাগ্নি না, সরি, বোন। সো ফাতেমা জিন্নাকে বানানো হলো জোটের প্রার্থী। তাহলে ফাতেমা জিন্না বনাম আইয়ুব খান, বলো তো কে জিতবে তাইলে? আইয়ুব খানের যে চীনা বুদ্ধি রে ভাই, ওর লগে জিতা কিন্তু পসিবল না, তাই না? যে ভয়ঙ্কর লোক সে, দেখছো কত বড় বড় গো ফালার লোক, হ্যাঁ দেখলেই মনে হয় যেন কি ভয়ঙ্কর একটা লোক। ওর লগে জেতা কিন্তু এত সহজ না। সে প্রচন্ড, ওরে বলা হয়তো লৌহ মানব বলা হয়তো, দুর্দর্শ মানে কিলার টাইপের লোক ছিল আর কি সে। সো আমরা দেখবো আইয়ুব খানের পতন হতে দেখবো আমরা, হিটলার টাইপের লোক ছিল, হ্যাঁ। তো আমরা দেখি একটু আমাদের 62 সালে পূর্ব বাংলায় আস্তে আস্তে স্বাধীনতার বীজ বপন হচ্ছে। তো 62 সালে ছাত্র নেতাদের নিয়ে একটা নিউক্লিয়াস গঠন হলো, যার নাম হচ্ছে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ। ওরা কিন্তু আন্ডারগ্রাউন্ডে কাজ করতো। এই নিউক্লিয়াস ছিল মূলত ছাত্রলীগের একটা গোপন পাঠ চক্র। ওরা বিভিন্ন রকমের বৈপ্লবিক বই এবং এখানে থিওরি নির্মাণ করতো। এখানের মধ্যে তুমি একটা দেশকে স্বাধীন করতে হলে এটার পিছনে তো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে, তাই না? সো 3 জন সদস্য হলো সিরাজুল আলম খান, যাকে বলা হয় রহস্য মানব, রহস্য পুরুষ। আব্দুর রাজ্জাক, উনি মারা যান অবশ্যই, তোমার অনেকদিন হয়েছে। কাজী আরিফ আহমেদ, এই 3 জনকে বলা হয় নিউক্লিয়াসের সদস্য। তো এখানে এই যে প্রথম যে 3 জন, সিরাজুল ইসলাম খান যাকে রহস্য মানব বলা হয়, আব্দুর রাজ্জাক এবং কাজী আরিফ আহমেদ, এই 3 জন হচ্ছে মূলত নিউক্লিয়াসের সদস্য। তো 6 দফা, এটাকে বলা হয় ম্যাগনা কার্টা বা মুক্তি সনদ, এবং বঙ্গবন্ধু প্রথম এটাকে ঘোষণা দেন আমাদের বাঁচার দাবি। তো এটা নিয়ে মূলত আরো আগে থেকে প্ল্যান ছিল, চিন্তা ভাবনা ছিল। রেহমান সোবহান ওরা তোমার হচ্ছে যে বলা বলি করার চেষ্টা করছে। তো বঙ্গবন্ধুকে মূলত মানিক মিয়া, মানে তোফাজ্জল হোসেন মানিক মিয়া, উনি বঙ্গবন্ধুকে বলেন, তো তোমার 66 সালে বিরোধী দলগুলোর একটা সম্মেলন হবে। বঙ্গবন্ধু চিন্তা করলো উনি যাবে না। তোফাজ্জল হোসেন মানিক মিয়া বললো যে আপনি যান, আপনি যান এবং ওইখানে আপনি এই যে আমাদের বাঁচার দাবি এই দফাগুলো উপস্থাপন করেন। উনি চিন্তা করলো আসলে তো ঘটনা, তো উনি তো বহুত ভালো কথা বলছে। তো তখন উনি এই যে 6 দফা, এটা যে খসড়া প্রস্তুত করে রুহুল কুদ্দুস, উনি ছিল পাকিস্তান তোমার আইএসপি অফিসার, মানে বিসিএস কার আর কি তখনকার সময়ের। তো খসড়া প্রস্তুত করে তোমার বঙ্গবন্ধু লাহোরে পাকিস্তানের বিরোধী দলগুলোর সম্মেলনে এই 6 দফা কর্মসূচি পেশ করে। তো এটি সাথে সাথে প্রত্যাখ্যান করা হয়। ওরা বলে যে না না না, তোমার এই যেগুলো হবে না, এগুলো কি 6 দফাগুলো হবে না। পরের দিন সংবাদ সম্মেলনে তিনি আবার কর্মসূচিগুলা ঘোষণা করে, কোথায়? লাহোরে। এখন আনুষ্ঠানিক কোনো ঘোষণা কিন্তু দেয় নাই। সো 18 মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি সর্বসম্মতিক্রমে পাশ হয়। তার 5 দিন পরে 23 মার্চ 66 সালে আনুষ্ঠানিকভাবে দেশে এসে বঙ্গবন্ধু 6 দফা উত্থাপন করেন এবং 23 মার্চ পাকিস্তানের জাতীয় দিবস হিসেবে পালিত হয়। 6 দফার মধ্যে কি ছিল? বাংলা সাহিত্য শাসন, যেখানে বলা হয়েছে যে এখানে একটা প্রাদেশিক গভর্নমেন্ট থাকবে। সো আমাদের অংশটুকু আমরা শাসন করব, এখানে পশ্চিম পাকিস্তানের কোনো কেন্দ্রের কোনো এখানে মাতাব্বরি চলবে না। সো প্রতিরক্ষার পররাষ্ট্র, এই দুটাই জিনিস থাক মূলত কেন্দ্রের হাতে। সো ওরাই মূলত, এবং তাদের
বাকি যত দায়ী দায়িত্ব থাকবে সব থাকবে প্রাদেশিক সরকারের হাতে। তারপরে মুদ্রা, সো আমাদের এখানে একটা মুদ্রা থাকবে, ওখানের জন্য একটা মুদ্রা থাকবে। তো পশ্চিম পাকিস্তানের মুদ্রা কিন্তু পূর্ব পাকিস্তান আসবে না, পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে যাবে না। একটা স্টেট ব্যাংক থাকবে, যে স্টেট ব্যাংকটা কিন্তু দুই দেশের মানে দুই প্রদেশের মুদ্রাগুলো কন্ট্রোল করবে। কোনো পাচার টাকা হতে পারবে না, আমাদের টাকা আমাদের, তোমাদের টাকা তোমাদের। হ্যাঁ, রাজস্ব মানে ট্যাক্স, সো যত রকম ট্যাক্স খাজনা এটা হচ্ছে আঞ্চলিক সরকার উঠাবে, এবং কেন্দ্রীয় সরকারকে কিছু অংশ দিবে, যেহেতু কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা পররাষ্ট্র সামলাবে, কিছু অংশ সেখান থেকে দিয়ে দিবে। যত রকম বৈদেশিক বাণিজ্য হবে, বৈদেশিক আয় হবে, so আমাদের টাকা আমাদের, তোমাদের টাকা তোমাদের, সো প্রাদেশিক সরকারের হাতেই থাকবে। তো ফেডারেল সরকারের তোমার তার যদি টাকা পয়সা যদি লাগে, সো হচ্ছে যে সেখান থেকে প্রাদেশিক সরকার তোমার তার লজিক্যাল একটা অ্যামাউন্ট তাকে দিবে। তো আধা সামরিক বাহিনী গঠন, সো একটা পুরো পাকিস্তানে এখানে সিকিউরিটির জন্য একটা সামরিক বাহিনী তো থাকবেই, পুরো পাকিস্তানের সিকিউরিটির জন্য একটা প্যারামিলিশিয়া বাহিনী থাকবে, যারা মূলত পুরো পাকিস্তানের পার্টে তোমার যেটা একটা রক্ষী বাহিনীর মতো, তারা এখানের মধ্যে নিরাপত্তা বিধান করবে। হ্যাঁ, মুদ্রা বানানটা রস্যকর হবে, রাইট, এটা রস্যকর হবে। সো 6 দফা একদম মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, টিএম করে ফেলতে হবে, একদম টিএম মানে ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, সবগুলাই মুখস্থ পরীক্ষা আসবে। 5 নম্বর দফার মধ্যে কি আছে, আর বেশিক্ষণ না, 5 মিনিট। তারপর 3 নম্বর দফার মধ্যে কি আছে, মুদ্রা অর্থনীতি নিবিড়ের দফা কয়টা, প্রতিরক্ষা পররাষ্ট্র কয় দফায় বলা হয়েছে, আধা সামরিক বাহিনী কোন নম্বর দফায় বলা হয়েছে, সাহিত্য শাসন দাবি কয় নম্বর দফায় বলা হয়েছে, একদম টিএম করে ফেলতে হবে, একদম তাবিজ বানায় গুলে শরবত বানায় ফেলতে হবে। 6 দফা থেকে প্রশ্ন যদি না আসে, তুমি রাগ করে পরীক্ষা হতে চলে আসবে 1 মিনিট পূর্বে, ওই মেয়ে 700 টাকা দিয়ে আমি ফর্ম ফিল আপ করছি, 6 দফার প্রশ্ন আসে নাই, এটা মস্কারি বেছেন নি কোনো, তুমি রাগ করে চলে আসো। সো এই 6 দফা দাবি তোমার ঘোষণার পরে 66 সালের মে মাস, 8 মে থেকে এক টানা 33 মাস, প্রায় 3 বছরের মতো বঙ্গবন্ধু কারাবন্দী ছিলেন, এবং বঙ্গবন্ধু 14 বছরের কারাজীবনে এটা ছিল তার সর্বোচ্চ কারাবাস। 3 বছরের মতো, প্রায় 36 মাস হয় আর কি, 3 বছর হলে, 3 বছর হচ্ছে 3 মাস কম। ওকে, সো জুন মাসে, জুন মাসে 7 জুন 6 দফা এবং কারাবন্দী শেখ মুজিব সহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের দাবিতে আওয়ামী লীগ দেশব্যাপী একটা হরতাল পালন করে। সেদিনও পুলিশের গুলিতে 10 জন নিহত হন। সো 6 দফার যে প্রথম শহীদ, ওনার নাম হচ্ছে মনু মিয়া। 6 দফা দিবস হচ্ছে তাইলে 7 জুন। কেন এই 7 জুন কিন্তু কি করা হয়েছে, হরতাল আহ্বান করা হয়েছে, সে হরতালে পুলিশ গুলি চালায় এবং 10 জন নিহত হয়। তাহলে 7 জুন 6 দফা দিবস হিসেবে পালন করা হয়। ওকে, 6 দফা চত্বর, এটা হচ্ছে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে 6 দফা চত্বর অবস্থিত। স্লাইডের মধ্যে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিও ডিটেলস জিনিসটা। আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেহেতু গেলাম, সো ওইখানে একটু আমরা একটা স্থাপত্য আছে চরকা, এটাও তোমার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। এটা কোথায় বলো তো, এটা হচ্ছে টাঙ্গাইল। কে আসো নাকি আমাদের সাথে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের? ওকে, সো 17 জানুয়ারি কারাবন্দী শেখ মুজিবকে ঢাকা জেল থেকে মুক্তি দিয়ে জেল গেটে আবার গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে আটক রাখা হয়। দেখছো, 33 মাস পরে উনি মুক্তি পেয়েছে, মানে উনি তো 36 সালে একবার উনি গ্রেফতার হয়েছে, 33 মাস পরে উনি মুক্ত হয়েছে। মুক্ত হবার পরে আবার ওনাকে জেল গেট থেকে গ্রেফতার করছে। গ্রেফতার কইরা 68 সালের 18 জানুয়ারি ওনাকে নতুন একটা মামলা ঢুকা দিছে। সো 68 সালের 18 জানুয়ারি যে মামলা ওনাকে ঢুকাই দেয়, সেই মামলার নাম হচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিব এবং অন্যান্য। মোট 35 জনের নামে এই মামলা দেওয়া হয়, যে মামলার নাম হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। তা 18 জানুয়ারি 68 সালে বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়। তাহলে এখান থেকে আবার গ্রেফতার করে ফেলা হয় বঙ্গবন্ধুকে। হ্যাঁ, রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব অন্যান্য আসামি 35 জন, এবং এই বিচার আচার করার জন্য ওনাদেরকে আবার গ্রেফতার করে ঢুকাই ফেলা হয়। জানুয়ারি মাসে গ্রেফতার করা হয়, জুন মাসে বিচার শুরু হয় 19 জুন 68। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান বিচারপতি ছিলেন এস রহমান। পাকিস্তানের আইনজীবী ছিল এখানে মঞ্জুর রহমান। বঙ্গবন্ধুর পক্ষে এখানে তোমার বঙ্গবন্ধুর পক্ষে ছিল আব্দুল সালাম আর থমাস উইলিয়াম, দুজনে। হ্যাঁ, তো উনি হচ্ছে বিদেশি আইনজীবী, ব্রিটিশ, আর উনি দেশি। আর পাকিস্তানের পক্ষে মঞ্জুর রহমান ছিল, আর একজন ছিল তোমার টি.এইচ. খান। হ্যাঁ, অ্যাডভোকেট জেনারেল টি.এইচ. খান ছিল পাকিস্তানের, যেহেতু মঞ্জুর রহমানের সাথে একসাথে। ওকে,
তো থমাস উইলিয়াম 5 আগস্ট 1968-তে রমনায় মামলার বৈধতা নিয়ে একটা চ্যালেঞ্জ করে, মানে বঙ্গবন্ধু যে বিদেশি যে আইনজীবী ছিল আর কি, স্যার থমাস উইলিয়াম। তো এই মামলা একটু দেখি আমরা। আচ্ছা, এই মামলা কাহিনীটা ছিল, পাকিস্তান সরকার বলে যে 63 সালে নাকি বঙ্গবন্ধু ত্রিপুরা, ওখানের মধ্যে ত্রিপুরা গেছিল, ত্রিপুরা যায়া ওখানে তোমার ইন্দিরা গান্ধী সাহায্য চাইছে যে বাংলাদেশকে যদি মুক্ত করতে হয় তাহলে ইন্দিরা গান্ধী সশস্ত্র সাহায্য করবে, অস্ত্র শস্ত্র দিবে, বাংলাদেশ স্বাধীন করে ফেলতে হবে। এটাকে পাকিস্তান রাষ্ট্রদ্রোহ, মানে তোমার বিচ্ছিন্নতাবাদী বলে তোমার আখ্যা দিয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে। ঠিক আছে, এটা আসামির সংখ্যা হচ্ছে তোমার 35 জন, সাক্ষী হচ্ছে 227 জন, রাজ সাক্ষী 11 জন। তদন্তকারী কর্মকর্তা হচ্ছে ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান। আর মামলাটা প্রত্যাহার করে 22 ফেব্রুয়ারি 1969 সালে তীব্র আন্দোলনের মুখে। 68 সালের তোমার জুনে তাইলে একটা বিচার শুরু হয় একটা বিশেষ ট্রাইব্যুনালে। এখানে বঙ্গবন্ধু বলে আমাকে এরা 6 মাসের বেশি এখানে আটকে রাখতে পারবে না। সো আমরা চলে আসছি 69 সালের জানুয়ারি, তীব্র আন্দোলন ছড়ায় পড়ছে। হ্যাঁ, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব পাকিস্তানে ব্যাপক উত্তেজনা ছড়াই পড়ে। 4 জানুয়ারি 69 সালে ডাকসু কার্যালয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক 11 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। 11 দফা দাবির মধ্যে প্রথম দাবিটা ছিল হামিদুর রহমান শিক্ষা কমিশন এবং বিশ্ববিদ্যালয় সব যত আইন করছে সব আইন বাতিল করতে হবে এগুলোর মধ্যে। আর 11 নাম্বার যে দাবিটা ছিল সেটা ছিল আগরতলা মামলায় অভিযুক্তদের মুক্তি দিতে হবে। সো 20 জানুয়ারি 1969 সালে কি হইল, মিছিল হয়, সেই মিছিলের মধ্যে পুলিশগুলি চালায় এবং আসাদ নিহত হয়। এই দিবসটাকে আসাদ দিবস হিসেবে পালন করা হয়। এবং ঢাকা গেটকে, মানে যেটার নাম ছিল আগে আইয়ুব গেট, ওটাকে নামকরণ করা হয় আসাদ গেট। এবং আসাদকে নিয়ে শামসুর রহমান একটা কবিতা লিখে আসাদের শার্ট নামে। 4 দিন পরে 24 জানুয়ারি ব্যাপক বিক্ষোভ চলতেছে কিন্তু দেশব্যাপী, হ্যাঁ, ব্যাপক তীব্র আন্দোলন। তো 24 জানুয়ারি পুলিশের গুলিতে 9ম শ্রেণীর ছাত্র মতিউর এবং ছুরিকাঘাতে রুস্তম নামক একজন ছেলে নিহত হয়। তখন ঢাকার পরিস্থিতি কমপ্লিটলি সরকারের বাইরে চলে যায়, মানে পুরো দেশের মধ্যে ভীষণ রকম তোমার উত্তেজনা ছড়াই পড়ে। তো 24 জানুয়ারিকে গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়। এই যে মতিউরের যেদিন প্রয়াণ, 24 জানুয়ারিকে গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হয়। 25 ফেব্রুয়ারি উনিও ছিল কিন্তু আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আসামি। সো মূলত ইভেন্টটা যেখান থেকে ছড়ায় সেটা হচ্ছে তোমার কুর্বিটোলায় ওনারা বন্দী ছিল। তো ওখানে ওই যে সেনাদের উচ্ছিষ্ট খাবার নেওয়ার জন্য তোমার সাধারণ জনগণ ভিড় করতেছিল। তো ওইটার নিয়ে ও সাধারণ জনগণকে নিয়ে তোমার দেয় মার, আর্মিরা, সেনারা ওরা মার দেয় ওদেরকে। তো সার্জন জহুরুল হক তারা তো ওখানে বন্দী ছিল, তারা বাধা দেয় তোমরা মারিও না এদেরকে, মারিও না এদেরকে। তো এটা বলে তুমি এখান থেকে যাও। তো উনি বাধা দেয় কিন্তু মারিও না এদেরকে, ওনাকে গুলি করে দেয়। আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আসামি ছিল সার্জন জহুরুল হক, ওনাকে 15 ফেব্রুয়ারি হত্যা করা হয় এবং এটার পরে আন্দোলন আরও তীব্র রূপ ধারণ করে। 18 ফেব্রুয়ারি 1969 সাল। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কেমিস্ট্রির অধ্যাপক শামসুজ্জোহা উনি একটা কথা বলে, আজ আমি ছাত্রদের রক্ত রঞ্জিত, এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে। তাহলে তুমি চিন্তা করো তখনকার একজন অধ্যাপক, হ্যাঁ, মানে তারা ছাত্রের গায়ে গুলি লাগতে দিবে না, হ্যাঁ, নিজের গায়ে গুলি লাগবে, নিজের বুকে গুলিটা সে নিয়ে নিবে। বাট আমরা এখন এই ধরনের অধ্যাপক খুব একটা আমরা এখন আর দেখি না আসলে। উনি হচ্ছে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী এবং উনি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির প্রফেসর এবং উনি ছিল প্রক্টর, শাহ মখদুম হলের তোমার হচ্ছে প্রাধ্যক্ষ ছিল। সো ওনার স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ভাস্কর্য স্থাপন করা হয়, তার নাম স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ এটা স্থপতি হচ্ছে কনক কুমার পাঠক। তো গণঅভ্যুত্থান যারা শহীদ হন, শহীদ আসাদ, মতিউর, সার্জন জহুরুল হক, অধ্যাপক শামসুজ্জোহা, তারপর শহীদ আনোয়ারা বেগম, রুস্তম, আরও অনেকে শহীদ হয়েছে যারা হচ্ছে যে খুব আমরা তাদের নাম অনেকে জানি না এখন আর। শহীদ আনোয়ারা বেগম উনি হচ্ছে গণঅভ্যুত্থানে একমাত্র নারী শহীদ। সো এই তীব্র আন্দোলনের মুখে 1969 সালের 22 ফেব্রুয়ারি সরকার আগরতলা ষড়যন্ত্র মামলাটি নিঃশর্তভাবে প্রত্যাহার করে, বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দীকে মুক্তি দেওয়া হয়। তারপর দিন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুকে সংবর্ধনা দেওয়া হয়। সেই সংবর্ধনায় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে
বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। ওকে, সো এই বঙ্গবন্ধু উপাধি ঘোষণা করেন কে? তোফায়েল আহমেদ। তো কিছুদিন আগে একটা বই রিলিজ হয়েছে, কর্নেল শওকত আলী সত্য মামলা আগরতলা। তার মানে বঙ্গবন্ধু সত্যি সত্যি প্ল্যান করতেছিল যে বাংলাদেশকে একটা টিম পাঠানো হয়েছিল, যাতে করে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে যেতে পারি, এবং যদি আমরা কোনো সশস্ত্র আন্দোলন যদি করি সেখানে ভারতের কীভাবে সাপোর্ট আসবে। সো আসো, আমরা 1970 সালের ডিসেম্বরে চলে আসছি। এই 1970 সালের ডিসেম্বরে 5 ডিসেম্বর বঙ্গবন্ধু ঘোষণা দেন, এখন থেকে পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ। 70 সালে একটা ইলেকশন হয়। আচ্ছা, আমরা 70 সালে ইলেকশনের পর থেকে দেশ স্বাধীনের অংশটুকু আমরা কালকে ক্লাস শেষ করব। সো আজকে এ পর্যন্তই।